হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা এই ভিডিও থেকে ক্লাস 8-এর জীবন বিজ্ঞান স্টার্ট করব এবং প্রথম চ্যাপ্টার যেটা আছে জীবদেহের গঠন, সেইটা থেকেই আমি জীবন বিজ্ঞান শুরু করছি। তবে হ্যাঁ, একটা ভিডিওতে তো পুরো চ্যাপ্টার বোঝানো সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে ধীরে ধীরে এগিয়ে যাব এবং প্রতিটা চ্যাপ্টার ভালোভাবে বোঝার চেষ্টা করব। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক জীবদেহের গঠন চ্যাপ্টারটি থেকে। তো দেখো, চ্যাপ্টারটির নাম হলো জীবদেহের গঠন। তো এই চ্যাপ্টারটি জানার জন্য আমাদেরকে আগে এটা জানতে হবে যে জীব কাকে বলবো আর জ্বর কাকে বলবো। অর্থাৎ জীব আর জ্বরের মধ্যে পার্থক্যটা আমাদেরকে জেনে নিতে হবে। কোন বস্তুকে জড় বস্তু বলবো আর কাকে জীবিত বস্তু বলবো, এটা যেন সবসময় ক্লিয়ার থাকে, যেটা তোমরা ছোটোবেলায় অনেকবার পড়েছো। তাও আরও একবার একটা উদাহরণ সহযোগে চ্যাপ্টারের শুরুতেই লেখা আছে। শুধুমাত্র একটি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে জীব আর জ্বরকে আলাদা করা একটি বোকামির কাজ হবে। তাই আমরা যখন কোনো বস্তুকে জীবিত বস্তু বলবো, অর্থাৎ কাউকে জীব বলবো, তখন আমাদেরকে এটাও জানা উচিত যে জীবের সাধারণ বৈশিষ্ট্য কোনগুলো, কোন বৈশিষ্ট্যগুলি থাকলে তবে আমরা তাকে জীব বলে চিহ্নিত করতে পারবো। যেমন আমি যদি একটি মাত্র উদাহরণ বলি যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, তাহলে যে বস্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে তাকেই কি আমরা জীব বলতে পারবো? তাহলে সেই অর্থে তো একটি গাড়িও জীব হয়ে গেল, কারণ গাড়িও এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। কিন্তু তা তো নয়। তাহলে একটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা কখনোই জীব আর জড়কে আলাদা করতে পারবো না। আমাদেরকে কিছু মূল বৈশিষ্ট্য বা প্রধান বৈশিষ্ট্যগুলিকে সবসময় মাথায় রাখতে হবে, যেগুলি হলো একটি জীবিত বস্তুর প্রধান প্রধান বৈশিষ্ট্য। এই প্রধান বৈশিষ্ট্যগুলি হলো বিপাক এবং পুষ্টি, বৃদ্ধি, উত্তেজনায় সাড়া দেওয়া, জনন, চলন গমন, শ্বাস প্রশ্বাস এবং রেচন ইত্যাদি। এবং এই যে বৈশিষ্ট্যগুলি আমি বললাম, এর সাথে সাথে এদের ইংলিশ টার্মগুলোও কিন্তু তোমাদেরকে মনে রাখার চেষ্টা করতে হবে, কারণ জীবন বিজ্ঞান পড়ার সময় মেন পয়েন্টগুলোর ইংলিশ টার্ম অবশ্যই পড়বে। যেমন বিপাককে ইংলিশে বলে মেটাবলিজম, পুষ্টিকে বলে নিউট্রিশন, বৃদ্ধিকে বলে গ্রোথ এবং জননকে বলে রিপ্রোডাকশন ইত্যাদি। তো তাহলে এই সমস্ত বৈশিষ্ট্য যখন আমরা একসাথে দেখতে পাবো তখন তাকে আমরা জীব বলবো। তবে হ্যাঁ, কিছু ব্যতিক্রম আছে। এবার আমরা এই জীবদেহের গঠন সম্পর্কে পড়া শুরু করব। তবে এই পোর্শনটা যেখানে লেখা আছে বিভিন্ন অঙ্গ আর তাদের কাজ, সেখানটা আমরা শেষের দিকে আসছি। আগে গঠন সম্পর্কে কিছু সাধারণ ধারণা জানা যাক। যদি বলি যে কোনো জীবদেহ কী দ্বারা গঠিত, তাহলে উত্তর আসবে কোষ দ্বারা গঠিত। এখন কোষ কি, এই কোষের একটি সাধারণ আইডিয়া দেওয়ার জন্যই এই পাশের ছকের উদাহরণটি অনেক দিন থেকেই ব্যবহার করা হয়ে থাকে এবং এটি একটি খুবই ভালো উদাহরণ। তাহলে এখন হলুদ রঙের ছকের বাঁদিকটা ভালো করে দেখো। বাড়িতে আছে ঘর, ঘরের মধ্যে থাকে দেওয়াল, ছাদ, মেঝে এবং সব কিছুই ইট দ্বারা তৈরি। অর্থাৎ কি, মনে করো একটি বিল্ডিংয়ে বা বাড়িতে আমরা আছি, তো সেই বাড়িতে ভিতরে অনেক রুম আছে ছোট ছোট, যেটা তার থেকে ছোট একক, এবং প্রতিটি রুমের ভেতর দেওয়াল আছে, ছাদ আছে, মেঝে আছে, যেটা ঘরের ক্ষুদ্রতম একক। এবং প্রতিটি দেওয়াল বা গোটা বিল্ডিংটাই আমরা যদি বলি কী দ্বারা গঠিত, ইট দ্বারা গঠিত। তার মানে গোটা বিল্ডিংয়ের ক্ষুদ্রতম একক আমরা কি পেলাম, একটা ইট। এরকম অনেকগুলো ইট গেঁথে গেঁথে তবে বাড়িটা তৈরি হয়েছে। ঠিক সেরকমই আমরা জীবদেহের সাথেও এই গঠনটাকে তুলনা করতে পারি। এবার এই ঘটনাটির সাথে আমরা যদি কোনো জীবদেহের তুলনা করি, তাহলে আমরা পাই যে কোনো জীবদেহের ক্ষুদ্রতম একক হলো একটি কোষ। এরকম অনেক কোষ নিয়ে গঠিত হয় কলা। আবার এরকম অনেক কলা নিয়ে গঠিত হয় একটি অঙ্গ, অনেকগুলি অঙ্গ নিয়ে গঠিত হয় একটি তন্ত্র বা সিস্টেম। এরকম অনেকগুলি তন্ত্র নিয়ে গঠিত হয় একটি জীবদেহ। তাহলে আশা করছি এখান থেকে বুঝতে পেরেই গেছো যে কোষ আসলে কি। তাহলে কোষ হলো কোনো জীবদেহের গঠনগত ও কার্যগত ক্ষুদ্রতম একক, যা নিয়ে ওই গোটা জীবদেহটি গঠিত হয়। কোষ যেটি কিনা যে কোনো জীবদেহের ক্ষুদ্রতম একক, সেটি কিন্তু সাইজেও ঠিক ততটাই ক্ষুদ্র যতটা আমরা ভাবছি। এতটাই ক্ষুদ্র যে আমরা খালি চোখে সেই কোষকে দেখতে পাবো না, যার জন্য আমাদের চাই মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র সেই কোষকে দেখার জন্য। এই রকমই ক্ষুদ্র ক্ষুদ্র অনেক কোষ যখন একসাথে অবস্থান করবে এবং একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করবে, তখন সেই কোষ সমষ্টিকে আমরা বলবো একটি কলা বা টিস্যু। একটি উদাহরণ সহযোগে ব্যাপারটি বুঝে নেওয়া যাক। মনে করে এখানে 10 জন আছে, যাদের মধ্যে 6 জন ক্রিকেট খেলে এবং 4 জন ফুটবল খেলে। তাহলে আমি এই 10 জনকে কি একটা টিম বলতে পারবো? না, বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ এখানে 6 জন ক্রিকেট খেলে আর 4 জন ফুটবল খেলে। ক্রিকেট আর ফুটবল দুটো সম্পূর্ণ আলাদা খেলা, তাই আমি 10 জনকে একটা নির্দিষ্ট টিম বলতে পারবো না।
ঠিক সেরকমই যদি একটি কোষ সমষ্টি বা কোষপুঞ্জ, সেখানে যত কোষ আছে তাদের মধ্যে বিভিন্ন কোষ বিভিন্ন কাজ করছে, তখন আমি সেই কোষ সমষ্টিকে কলা বলতে পারবো না বা টিস্যু বলতে পারবো না। কিন্তু যদি ওই কোষ সমষ্টির সকল কোষ মিলিতভাবে একটি নির্দিষ্ট কাজ করে, তখন আমি সেই কোষ সমষ্টিকে কলা বলতে পারবো। এই গোটা কোষ সমষ্টি অর্থ হলো একটি কলা বা টিস্যু। তো তাহলে এই পর্যন্ত হলো কোষ আর কলা। আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার আমরা পরবর্তীতে আসছি, অর্থাৎ অঙ্গ। ঠিক যেমন একটু আগে আমি বললাম অনেকগুলি কোষের সমষ্টিকে আমরা বলবো একটি কলা, ঠিক সেরকমই অনেকগুলি কলার সমষ্টিকে আমরা বলবো একটি অঙ্গ, যেটি তৈরি হয়েছে একটি নির্দিষ্ট কাজ করার জন্য। ঠিক যেমন উদাহরণস্বরূপ যদি বলি, আমাদের মানুষের শরীরেও অনেক অঙ্গ আছে, যেমন হৃৎপিণ্ড, পাকস্থলী, বৃক্ক, মস্তিষ্ক, যকৃৎ ইত্যাদি। এবার আমরা ওপরের ওই ছেড়ে আসা পোর্শনটি জেনে নিচ্ছি, যেখানে লেখা আছে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ এবং তাদের নির্দিষ্ট কাজ। তো দেখো, প্রথমেই লেখা আছে খাদ্য হজম করার জন্য পাকস্থলী, ক্ষুদ্রান্ত, অর্থাৎ আমরা যে খাবারটা খাই সেটা খাদ্য নালী দিয়ে নেমে গিয়ে পাকস্থলীতে পৌঁছায় এবং সেখানে খাদ্যের বিপাকক্রিয়া সম্পন্ন হয় এবং তারপর সেটা ক্ষুদ্রান্তে পৌঁছে যায় এবং সেখানেই খাদ্যের পুষ্টি রস বা পুষ্টিগুণটা শোষিত হয়। তো এখানে তো ডিটেলে কিছু তো তোমাদেরকে জানতে হবে না, অর্থাৎ পদ্ধতি বা প্রসেস সম্পর্কে তোমাদেরকে জানতে হবে না, সেটা উঁচু ক্লাসে গিয়ে তোমরা পড়বে যে কিভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। পরবর্তী পয়েন্ট দেখো, শ্বাসবায়ু নেওয়া ও ছাড়ার জন্য ফুসফুস, অর্থাৎ ফুসফুসের প্রধান কাজই হলো শ্বাসবায়ুর আদান প্রদান, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের আদান প্রদান। তারপরের পয়েন্টে লেখা আছে রক্তকে দেহের দূরতম প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য হৃৎপিণ্ড, অর্থাৎ হৃৎপিণ্ডের কাজ আমরা একটু আগেই বললাম যে রক্ত সংবহন করা, অর্থাৎ হৃৎপিণ্ড একটা পাম্পের মতো, যেখানে সমস্ত রক্ত এসে জমা হয় এবং তারপর সে পাম্প করে সেই রক্তকে সারা শরীরে পৌঁছে দেয়, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে রক্তকে পৌঁছে দেয় শিরা ও ধমনীর মাধ্যমে। নেক্সট পয়েন্ট দেখো, দেহের বর্জ্যকে মূত্রের মাধ্যমে বের করে দেওয়ার জন্য বৃক্ক, অর্থাৎ আমাদের শরীরে তো অনবরত বিভিন্ন রকমের বিপাকক্রিয়া চলছে এবং সেই বিভিন্ন বিপাকক্রিয়ার ফলে নানা রকমের দূষিত পদার্থ উৎপন্ন হয়ে থাকে যা রক্তে মেশে, ফলে রক্তকে পরিশুদ্ধ করা, অর্থাৎ সেই দূষিত পদার্থগুলো যাতে আমাদের শরীরের কোনো ক্ষতি না করে, তাই রক্তকে পরিশুদ্ধ করে রক্ত থেকে সেই দূষিত পদার্থকে আলাদা করে মূত্রের রূপে দেহের বাইরে বার করে দেওয়ার কাজই হলো বৃক্কের, যাকে আমরা রেচন নামে চিনব। নেক্সট পয়েন্টে যেই অঙ্গটি আছে সেইটি যে কোনো জীবের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ মস্তিষ্ক, আমাদের দেহের পরিচালক, যে কিনা আমাদের দেহে অবস্থিত সমস্ত অঙ্গেরই পরিচালনা করে এবং উদ্দীপনায় গ্রহণ থেকে উদ্দীপনায় সাড়া দেয়া সমস্ত কিছুই মস্তিষ্কের কাজ। তো চলো এবার পড়াটিকে একটু এগোনো যাক। এতক্ষণ পর্যন্ত যা বললাম আশা করছি তোমরা সকলেই বুঝতে পারছো। যদি না বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করবে, আমি চেষ্টা করব বোঝানোর। একটু আগেই যখন আমি কোষ সম্বন্ধে বলছিলাম তখন বললাম যে কোষ খুবই ক্ষুদ্র হয়, যাকে খালি চোখে দেখতে পাওয়া যায়নি, তাই অনুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপের প্রয়োজন হয় তাকে দেখার জন্য। তো এবার সেই মাইক্রোস্কোপ নিয়েই তোমাদের পড়া আছে। মাইক্রোস্কোপ কী কাজে ব্যবহৃত হয়, মাইক্রোস্কোপ কত রকমের হয়, কী এবং কোষ কী আবিষ্কার করে, কোষ কীভাবে আবিষ্কার হয়, এই একটি ছোট্ট গল্পও আছে। কোষের আবিষ্কর্তা হলেন বিজ্ঞানী রবার্ট হুক, যিনি 1665 সালে কোষ আবিষ্কার করেন এবং এর পিছনে একটি গল্পও আছে। রবার্ট হুক তিনি একদিন একটি গাছের ছাল নিয়ে তার সূক্ষ্ম প্রস্থচ্ছেদ কেটে তারই তৈরি মাইক্রোস্কোপের তলায় রেখে পর্যবেক্ষণ করছিলেন এবং তিনি লক্ষ্য করেন যে মাইক্রোস্কোপের তলায় অসংখ্য মৌচাকের প্রকোষ্ঠের মতো কিছু গঠন দেখতে পান। ঠিক যেমন মৌচাকেতে ষড়ভুজাকৃতির প্রকোষ্ঠ বা খোপ দেখতে পাওয়া যায় ঘরের মতো, ঠিক সেই রকমই তিনি লক্ষ্য করেন, যার ভিতরটা ছিল একদমই ফাঁকা। তো সেখান থেকেই তিনি এর নাম দেন সেলিউলি। সেলিউলি একটা ল্যাটিন ভাষার শব্দ যার অর্থ হলো ঘর বা ফাঁকা ঘর। তো সেই জন্যই তিনি এরকম নাম দিয়েছিলেন, যার থেকে পরবর্তীকালে নাম রাখা হয় সেল। বিজ্ঞানী রবার্ট হুক কর্ক গাছের ছালের যে কোষগুলিকে পর্যবেক্ষণ করেছিলেন সেগুলি কিন্তু ছিল আসলে মৃত কোষ, সেই কারণে এই কোষগুলির ভিতরটা ছিল ফাঁকা এবং দেখতে লাগছিল ঠিক মৌচাকের প্রকোষ্ঠের মতো। কিন্তু পরবর্তীকালে 1674 সালে বিজ্ঞানী লিউয়েনহিক সর্বপ্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন তারই তৈরি তুলনামূলক একটি উন্নত মাইক্রোস্কোপে। এরপর দেখো ওই হলুদ ছকের শেষ লাইনটিতে একটি গুরুত্বপূর্ণ কথা লেখা আছে যে কোষের গঠনকে ভালোভাবে বুঝতে গেলে নানা রঙের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, এদের রঞ্জক পদার্থ বা স্টেইন বলে।
এর অর্থ হলো যখন কোনো কোষকে পরীক্ষাগারে পর্যবেক্ষণ করা হয় মাইক্রোস্কোপের তলায় রেখে, তার আগে ওই কোষগুলিকে বিভিন্ন রাসায়নিক পদার্থের সাহায্যে কালারফুল করে দেওয়া হয়। এর ফলে সুবিধা কী হয়, ওইটিকে দেখতেও খুব ভালো লাগে এবং স্পষ্ট বোঝা যায়, স্পষ্ট পর্যবেক্ষণের সুবিধা হয়। যেই অংশটি আমি কোষের পর্যবেক্ষণ করতে চাইছি সেইটি কালারফুল হওয়ার জন্য আমার চিনতেও সুবিধা হয়। তো চলো এরপর আছে মাইক্রোস্কোপের প্রকারভেদ। অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ প্রধানত 3 প্রকারের হয়ে থাকে: সরল অণুবীক্ষণ যন্ত্র বা সিম্পল মাইক্রোস্কোপ, যৌগিক অণুবীক্ষণ যন্ত্র বা কম্পাউন্ড মাইক্রোস্কোপ এবং ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বা ইলেকট্রন মাইক্রোস্কোপ। অণুবীক্ষণ যন্ত্রে আসলে লেন্স লাগানো থাকে, যে লেন্সের মাধ্যমে আমরা ওই বস্তুকে আরও বড় করে দেখতে পারি, অর্থাৎ বিবর্ধিত করে দেখতে পারি। এই লেন্সের কাজ বা লেন্সের কার্যপ্রণালী তোমরা ভৌতবিজ্ঞানে অবশ্যই পড়বে। সরল অণুবীক্ষণ যন্ত্রে কেবলমাত্র একটি লেন্স লাগানো থাকে, সেই জন্য এই মাইক্রোস্কোপের সাহায্যে খুব একটা বেশি বিবর্ধন করা যায়নি। মাত্র 15 থেকে 20 গুণ বড় করা যায় কোনো একটি বস্তুকে, এবং এইটির সাহায্যে কিছু সাধারণ জিনিস দেখা যায়, যেমন ফুলকে কেটে তার বিভিন্ন অংশকে পর্যবেক্ষণ করা। এই ধরনেরই কিছু কাজের জন্য সরল অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে। যৌগিক অণুবীক্ষণ যন্ত্র বা কম্পাউন্ড মাইক্রোস্কোপের বিবর্ধন ক্ষমতা বা বড় করার যে ক্ষমতা, সেটা সরল মাইক্রোস্কোপের থেকে অনেক বেশি, এবং সেই কারণেই এই মাইক্রোস্কোপে প্রায় 2000 থেকে 4000 গুণ বড় করে দেখা যায় কোনো একটি বস্তুকে এবং স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। তার কারণ হলো এই মাইক্রোস্কোপে একের বেশি লেন্স ব্যবহার করা হয়ে থাকে, কমসে কম 2টি এবং 2টির বেশিও কখনো কখনো থাকে। যদি 2টি থাকে তাহলে তার মধ্যে একটিকে বলা হয় অকিউলার লেন্স এবং অপরটিকে বলা হয় অবজেক্টিভ লেন্স। এই মাইক্রোস্কোপের তলায় একটি বিশেষ ধরনের আয়না লাগানো থাকে, যার মাধ্যমে সূর্যের আলোকরশ্মি ওই আয়নাতে পড়ে প্রতিফলিত হয়ে তুমি যেই বস্তুটাকে মাইক্রোস্কোপে দেখবে সেই বস্তুটাকে আলোকিত করবে, যার ফলে আরও স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। এই অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা খুব বেশি হওয়ার জন্য এর সাহায্যে যে কোনো ধরনের জীবেরই বহির্গঠন এবং অন্তর্গঠন খুব ভালোভাবেই পর্যবেক্ষণ করা যায়। যেমন মনে করো একটি ব্যাকটেরিয়া বা এককোষী শৈবাল, যেটাকে আমরা খালি চোখে দেখতে পাবো না, সেটাকেই এই অণুবীক্ষণ যন্ত্রে আমরা দেখতে পাবো। এটা হলো বহির্গঠনের উদাহরণ। এছাড়াও অন্তর্গঠন, যেমন কোনো উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা ইত্যাদির প্রস্থচ্ছেদ কেটে এর ভিতরটা কেমন দেখতে, এর অন্তর্গঠনটা কেমন, সেটাও আমরা এই মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে পাবো। এছাড়াও কোনো অঙ্গ, তার প্রস্থচ্ছেদ কেটে আমরা কলার গঠন দেখতে পাবো, কোনো কোষের ভিতরের অঙ্গাণুর গঠন দেখতে পাবো ইত্যাদি। এর পরেরটায় আমরা আসছি, যেটি হলো ইলেকট্রন মাইক্রোস্কোপ, যেটি হলো সবথেকে উন্নত মাইক্রোস্কোপ। এই যন্ত্রের সাহায্যে কোনো বস্তুকে প্রায় 50,000 থেকে 3 লাখ গুণ বড় করে দেখতে পাওয়া যায়। অর্থাৎ এর সাহায্যে আমরা কোনো ক্ষুদ্র ভাইরাসকেও বড় করে দেখতে পারবো, কোনো কোষের ভিতর ছোট্ট অঙ্গাণুকেও স্পষ্ট বড় করে দেখতে পারবো। এই অণুবীক্ষণ যন্ত্রটি ঠিক যেমন সবথেকে উন্নত, তেমন সবথেকে এক্সপেন্সিভও বটে, কারণ এই যন্ত্রে কিছু বিশেষ টেকনোলজির ব্যবহার করা হয়েছে। যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে যেমন একটি আয়নার সাহায্যে সূর্যের আলোকেই কাজে লাগানো হচ্ছিল, ঠিক সেরকমই ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে তা না করে এখানে উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রনের স্রোত পাঠানো হয়, যার ফলে ওই বস্তুটি আরও উজ্জ্বল, আরও স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। এই মাইক্রোস্কোপে কোনো নর্মাল কাচের লেন্স ব্যবহার করা হয় না, এখানে তড়িৎচুম্বক পদার্থের ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও এর বিবর্ধন ক্ষমতা এত বেশি এবং এর সাহায্যে ফটোগ্রাফিক ফিল্মও লাগানো থাকে, যার ফলে আমরা যেটা দেখছি তার ছবিও তুলতে পারবো। তো তাহলে মাইক্রোস্কোপ এই পর্যন্তই। এবার পরে আছে কোষের বৈচিত্র্য। তো দেখো, কোষের সংখ্যা অনুযায়ী, মানে কোনো এর উপর ভিত্তি করে কোষকে দুভাগে ভাগ করা হয়। একটা হলো এককোষী জীব আর 2 নম্বর বহুকোষী জীব। যে সমস্ত জীবের দেহে কেবলমাত্র একটিই কোষ থাকে, অর্থাৎ একটি কোষ নিয়েই তার জীবদেহ, যেমন ব্যাকটেরিয়া, যার একটাই কোষ থাকে, তখন তাকে আমরা বলবো এককোষী জীব। আবার যে সমস্ত জীবেদের দেহে একের অধিক কোষ থাকে, তখন তাকে আমরা বলবো বহুকোষী জীব। যেমন আমরা যে সমস্ত উন্নত প্রাণী বা উদ্ভিদ গোষ্ঠীকে দেখতে পাই আমাদের চারপাশে, তারা সকলেই হলো বহুকোষী জীব। যদি কোনো এককোষী জীব হয়, তখন তাকে আমরা খালি চোখে দেখতে পাবো না, তখনই তাকে দেখার জন্য আমাদের চাই মাইক্রোস্কোপের। তো দেখো, এখানে উপরে 4টে ছবি দেওয়া আছে: বেড়াল, হাতি, অ্যামিবা এবং মশা। তো অনেকের মনে এই কনফিউশনটা থাকে যে জীব আকারে বড় হয় তার দেহের কোষের আকার বা সাইজও অনেক বড় হয়। অর্থাৎ এখানে বিড়াল ছোট, হাতি বড়, তাই হাতির কোষগুলো আকারেও বিড়ালের কোষের থেকে অনেক বড় বড়। কিন্তু তা নয়, এই কথাটা একদমই ভুল। যে জীব বড় তার কোষের আকার বড় হবে এরম কোনো মানে নেই। হাতি বিড়ালের থেকে বড়, এর অর্থ হলো হাতির শরীরে বিড়ালের তুলনায় কোষের সংখ্যা অনেক বেশি। অর্থাৎ যে জীব আকারে বড় তার শরীরে কোষের সংখ্যা বেশি, কোষের সাইজ বা আকারটা নয়।
তো আশা করছি তোমরা সকলেই আজকের ভিডিওটি বুঝতে পেরেছো। আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে আমি এই চ্যাপ্টারটিকে আরও এগোবো, কোষ নিয়ে আরও জানতে পারবে, বিভিন্ন রকমের কোষ, কোষের কাজ এবং কোষের গঠন, কোষের ভিতরের বিভিন্ন অঙ্গাণু, এই সব কিছু সম্বন্ধে পরের ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে পার্ট 2তে। পার্ট 1 ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দেবে, আর যদি কোনো অংশ বুঝতে না পেরে থাকো বা কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করো, আমি তার উত্তর দেবো। আর হ্যাঁ, বন্ধুদের সাথে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটিকে টিপে দেবে, যাতে আমি যখন পার্ট 2 পার্ট 3 ভিডিওটা ছাড়বো তখন সেই ভিডিওর নোটিফিকেশন তোমাদের ফোনে যায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্টে হ্যাপি, বি হেলদি।